বাংলা চর্চায় সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কবি অজিত দত্তের নোঙ্গর কবিতা। কবিতাটি সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সংসারবদ্ধ মানুষ দীর্ঘদিন ধরে সংসারে থাকতে থাকতে, এক বদ্ধ জীবনে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে। এই বন্দি জীবন থেকে মুক্তির জন্য তার মন ছটফট করে। বন্ধন মুক্তির আশায় সে অনেক দূরে কোথাও চলে যেতে চায়, কিন্তু পারে না। সংসারের দায় দায়িত্ব, মায়া মোহ তাকে ধরে রাখে। এই যেতে না পারার বেদনা নোঙ্গর কবিতায় প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও বেকুল বাঁশরি, মোর ডানা নাই আছে এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি। সুদূরের ডাকে, সুদূরের আহ্বানে সাড়া দিতে সকলেরই মন চায়, কিন্তু পেরে উঠি না। রবীন্দ্রনাথ বলেছিলেন, পক্ষে যে মোর রুদ্ধ দুয়ার, সে কথা যে যায় বাঁশরি। আমাদের যে সামাজিক দায় দায়িত্ব, আমাদের যে সামাজিক কর্তব্য, আমাদের যে দায়বদ্ধতা, মনের ইচ্ছাতে সাড়া দিতে আমাদের বাধা দেয়। এই মধ্যবিত্তের যে স্বপ্নভঙ্গ, সেই স্বপ্নভঙ্গের বেদনা এই কবিতায় প্রকাশিত হয়েছে। কবিতাতে আমরা দেখি, কবি বলছেন, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নগর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। আসলে এই যে কবিতা, এখানে এই যে সিন্ধু পার, এই সিন্ধু পার আসলে কিছু নয়। সিন্ধু পার হচ্ছে এক অনির্দিষ্ট লোক। এই সিন্ধু পার হচ্ছে আসলে বন্ধন মুক্তি। এবং এই যে নগর, এই নগর হচ্ছে দায়িত্ব, কর্তব্য, আমাদের দায়বদ্ধতা। সংসারবদ্ধ জীব হিসেবে সাংসারিক বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের অসুবিধা, সমস্ত কিছুকে পিছনে ফেলে বন্ধন মুক্তির তীব্র ইচ্ছায় সিন্ধু পারে আমরা যেতে চাই, কিন্তু আমরা পারি না। আমরা ব্যর্থ চেষ্টা করি। কবি বলছেন যে সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। এই দাঁড় টানা আসলে আমাদের কি না, দাঁড় টানা হচ্ছে আমাদের নিরন্তর প্রয়াস। আমরা কি করছি না, আমরা এই বন্ধন মুক্তির আশায় আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, প্রয়াস চালাচ্ছি, কিন্তু আমরা পারি না, সফল হই না। আমাদের এই যে অসফলতা, তাকে তিনি বলছেন মিছে দাঁড় টানা। আমাদের এই যে জীবন, এই জীবন আসলে একটা নৌকোর মতো। দাঁড় টানা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সমস্ত কবিতাটি একটি রূপকাশ্রিত কবিতা। দাঁড়, নৌকা, তরী, স্রোত, বিভিন্ন ধরনের রূপকের আশ্রয়ে আসলে কবি অজিত দত্ত প্রত্যেকটি মানুষের যে মনোবেদনা, ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়ার জনিত যে বেদনা, যে যন্ত্রণা, তাকে প্রকাশ করেছেন। এর পরের অংশে আমরা দেখি, কবি বলছেন, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এই যে জোয়ারের ঢেউগুলি তারা ফুলে ফুলে উঠছে, এবং তরিতে তারা মাথা ঠুকে সমুদ্রের দিকে আবার ছুটে চলে যাচ্ছে। এই যে ঢেউগুলো, এই ঢেউগুলো আসলে মানব জীবনের ছোট ছোট বিভিন্ন ধরনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো, সেগুলো জেগে ওঠে। এবং সেইগুলো কি করে, আমাদের যে বদ্ধ জীবন, সেই বদ্ধ জীবনকে চকিতে ছুঁয়ে আবার তারা চলে যায়। আমাদের যে নিস্তরঙ্গ জীবন, সেই নিস্তরঙ্গ জীবনকে সে চকিতে ছুঁয়ে তার মধ্যে একটা তরঙ্গ আনার চেষ্টা করে, আমাদেরকে জাগানোর চেষ্টা করে, এবং সেই স্বপ্নের পিছনে আমাদেরকে যেতে আহ্বান করে, আমাদেরকে প্রেরণা দেয়, আমাদেরকে উৎসাহ দেয়। কিন্তু সাংসারিক জীবনের
বিভিন্ন ধরনের জটিলতা, সামাজিক দায় দায়িত্ব, কর্তব্য আমাদেরকে সেই স্বপ্ন সন্ধানে যেতে, সেই স্বপ্ন যাত্রায় যেতে বাধা দেয়। আমরা পেরে উঠি না। তারপরে ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। ভাটার শোষণ হচ্ছে বাস্তবের অভিঘাত, বাস্তব জীবন। রোমান্টিক যে মন, কল্পনা বিলাসী যে মন, সেই মন ইচ্ছা আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে চায়। কিন্তু বাস্তব বড় কঠিন, বড় কঠোর। বাস্তবের অভিঘাতগুলো কি করে, সে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছাগুলোকে দমিয়ে দেয়। যেমন যখন ভাটা হয় তখন কি হয়, স্রোত যেন কমে আসে, সমুদ্রের ঢেউ যেন আবার সমুদ্রের দিকে ফিরে চলে যায়। যে জলোচ্ছ্বাস সমুদ্রে দেখা যেত, সমুদ্র উপকূলবর্তী যে নদী মোহনায় দেখা যেত, তার দেখা যায় না। যে জলস্ফীতি দেখা যেত, তার দেখা যায় না। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে সেই তীব্র বাসনাগুলো, ইচ্ছাগুলো যখন জেগে ওঠে, তখন যখন আমরা বাস্তবের মুখোমুখি হই, তখন আমরা আমরা জেনে যাই যে আসলে এই ইচ্ছাগুলো পূরণ হওয়ার নয়। বাস্তব আমাদের এই ইচ্ছাগুলো পূরণ হতে দেবে না। তাই ভাটার শোষণের মতো আমাদের মনে সেই ইচ্ছাগুলো শেষ হয়ে যায়, আমাদের সেই তীব্র বাসনাগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। তারপরে কবি বলছেন যে জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমাদের যে জীবন, সেই জীবনে যে বিভিন্ন ধরনের উত্থান এবং পতন, সেইগুলোকে কবি তুলনা করলেন জোয়ার এবং ভাটার সঙ্গে। এবং সেখানে আমাদের জীবন তরী বাঁধা আছে। বিভিন্ন সময়ে সমুদ্রের স্রোত এসে যেমন নৌকাকে নাড়া দিয়ে যায়, ঠিক তেমনি বিভিন্ন ধরনের ইচ্ছা, বিভিন্ন ধরনের স্বপ্ন, বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনকে নাড়া দেয়। কিন্তু আমাদের যে জীবন তরী, সেই জীবন তরী বাস্তবে দায়বদ্ধতায়, কর্তব্যে বাঁধা পড়ে আছে। স্রোতে যেমন বাঁধা তরী ভাসতে পারে না, ঠিক তেমনি আমরাও আমাদের মনের ইচ্ছায় পেরিয়ে পড়তে পারি না। কবি বললেন যে যতই না দাঁড়া টানি মাছ তুলে বাঁধি পাল। এই মনের ইচ্ছাগুলোকে, বাসনাগুলোকে পূর্ণ করার জন্য আমরা যতই চেষ্টা করি না কেন, আসলে কি হয়, নগরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। তবুও আমাদের জীবন তরী একটা নির্দিষ্ট জায়গাতে চিরকাল বাঁধা পড়ে আছে। কোনো একটা নৌকা, তার কাছি, তার নোঙর যদি কোনো একটা জায়গায় বাঁধা পড়ে থাকে, তাহলে পরে যতই পাল টাঙ্গানো হোক না কেন, যতই দাঁড় টানা হোক না কেন, সেই নৌকাকে এগোবে না। স্রোতের অনুকূলে বা প্রতিকূলে সেই নৌকা যেতে পারবে না, কারণ সে তটে বাঁধা পড়ে আছে। এই যে তট আসলে গণ্ডিবদ্ধতার পরিধি, কতদূর আমি যেতে পারবো তার একটা সীমারেখা। আমাদের প্রত্যেকের জীবনের একটা সীমারেখা আছে। আমাদের তীব্র ইচ্ছা হয় সেই সীমারেখাটাকে অতিক্রম করা, কিন্তু আমরা পারি না। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তারা যখন ছোট ছিলেন, ভৃত্যরা তাদের দেখাশোনা করত। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করতো, একটা জানালার পাশে বসিয়ে তার চারপাশে একটা খড়ির দাগ টেনে তাকে বলতো, রামায়ণের কাহিনী শুনিয়ে, যে ওই খড়ির গণ্ডিটা অতিক্রম করবে না। জানো তো রামায়ণে সীতার কি হয়েছিল? কোনো না কোনো একটা ভয়ে রবীন্দ্রনাথ সেই গণ্ডিটাকে অতিক্রম করতেন না। তিনি বড় হয়ে গেছেন, তিনি পরিবারের কর্তা। তো সেখানে তিনি বলছেন জীবন স্মৃতিতে, যে আজ খড়ির গণ্ডি ঘুচে গেছে, গণ্ডি তবু ঘুচে নাই। যখন তিনি নিজে পরিবারের কর্তা, তখন তার চারপাশে গণ্ডি টেনে দেওয়ার মতো আর কেউ নেই। কিন্তু তিনি বলছেন যে গণ্ডিটা নেই, কিন্তু গণ্ডি তবু ঘুচে নাই।
আসলে একটা আহ, অদৃশ্য গণ্ডি আমাদের চারপাশে টানা হয়ে থাকে, তাকে আমরা অতিক্রম করতে পারি না। আমরা আমাদের দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারি না। আমরা আমাদের যে মায়া এবং মোহের যে বন্ধন তাকে অস্বীকার করতে পারি না। সাংসারিক মানুষ হিসেবে, সাংসারিক জীব হিসেবে আমাদের সেই পরিধির মধ্যেই থাকতে হয়। তাই বলছে যে নগরীর কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল। এরপরে বলছেন যে নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কেঁপে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। বাইরের যে অভিঘাতগুলো, বাইরের যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমাদেরকে কখনো কখনো ছুঁয়ে যায়, আমাদের মনকে চঞ্চল করে তোলে। রবীন্দ্রনাথ বলেছেন, আমি চঞ্চল হে সুদূরের পিয়াসী, আমাদেরকে চঞ্চল করে তোলে। ফলে কি হয়, ওই যে নিস্তব্ধ মুহূর্তগুলো ছিল সাগর গর্জনে, সেগুলো কেঁপে কেঁপে ওঠে। কিন্তু তবুও আমরা যেতে পারি না, কারণ পর মুহূর্তে আমরা শুনি স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। আমরা নিরন্তর চেষ্টা করছি এবং সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে, অসফল হচ্ছি আমরা। স্রোত, তাকে বেঁধে রাখা যায় না, সে নিজের মনের খেয়ালে চলে, তার কোনো পরিধি নেই। এবং আমার গণ্ডিবদ্ধ যে জীবন, মুক্ত স্রোত সেই গণ্ডিবদ্ধ জীবনকে আসলে বিদ্রুপ করছে। তাই বলছেন, দাঁড়ের নিক্ষেপে প্রতিবার আমি সেই বিদ্রুপটা শুনতে পাই। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আমরা যতই না কেন আমাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য, আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করার জন্য, আমাদের ইচ্ছা, আমাদের বাসনাগুলোকে পূরণ করার জন্য আমরা লক্ষ্য স্থির করি, নির্দিষ্ট করি, কিন্তু তবুও আমরা যেতে পারি না। কারণ আমরা বিরামহীনভাবে দাঁড় টেনে চলেছি, আমরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি, আমরা অনবরত ক্রমাগত চেষ্টা করছি এই গণ্ডিবদ্ধ জীবন থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু আমরা পারি না। আমরা নির্দিষ্ট একটা তটের মধ্যে, নির্দিষ্ট একটা পরিধির মধ্যে, নির্দিষ্ট একটা সীমানার মধ্যে বন্দী হয়ে আছি। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। তরি ভরা পণ্য নিয়ে আমাদের যে জীবন তরি, সারা জীবনের আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, আমাদের অর্জন, সমস্ত কিছুকে নিয়ে আমরা সপ্ত সিন্ধু পারে যেতে চাই, কিন্তু যেতে পারি না। কবি বললেন, নগর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। আমাদের মনের অজান্তে কোন সময় তটের কিনারে নগর পড়ে গেছে, আমাদের জীবন তরি বাঁধা পড়ে গেছে। যত পাল টাঙি না কেন, যত দাঁড় টানি না কেন, স্রোত যত অনুকূল হোক না কেন, আমাদের জীবন তরি আর সেখান থেকে স্রোতে ভাসবে না। কারণ এই যে ভাসবে না, কারণ সংসারবদ্ধ জীব, মায়া মোহ এবং বাসনায় আবদ্ধ জীব, আবদ্ধ মানুষ, এগুলোকে অস্বীকার করে অনির্দিষ্ট লোকে রোমান্টিক মনের ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যে এগোতে পারে না। মনের অজান্তে সেই দায়বদ্ধতা, সেই সামাজিক বন্ধন আমাদেরকে বন্দী করে ফেলেছে, আমাদেরকে একটা নির্দিষ্ট পরিধির মধ্যে আবদ্ধ করে ফেলেছে। তিনি বলছেন, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। জানি নগর পড়ে গেছে, কিন্তু এই চেষ্টার শেষ নেই, এই চেষ্টা অবিরাম, ক্রমাগত, এই চেষ্টা চলছে সমস্ত কিছু জানা সত্ত্বেও। এবং কোথাও না কোথাও যে সেই চেষ্টা একটা অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, এবং সেটা আমাদের প্রকৃতিগত হয়ে গেছে এই অবিরাম চেষ্টা করা। কিন্তু সেই মায়ামোহ, সেই বন্ধন, সেই দায়বদ্ধতা থেকে আমরা মুক্তি পেতে পারি না। আসলে এই যে কবিতা, এই কবিতায় একটু আগেই বলেছি আমি যে নোঙর হচ্ছে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতার প্রতীক। ঢেউ হচ্ছে স্বপ্ন, সাদ, আশা, আকাঙ্ক্ষা, বাসনার প্রতীক।
এবং সেই আমাদের যে বাণিজ্য তৈরি, সেই বাণিজ্য তৈরি হচ্ছে আমাদের যে সৃষ্টিকর্ম, আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে জ্ঞান, আমাদের যে অর্জন, সেই সমস্তগুলো। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে এখানে মায়ার বন্ধন থেকে মুক্তির যে একটা তীব্র ইচ্ছা, একটা তীব্র বাসনা, এবং সেটা পূর্ণ না হওয়ার যে অতৃপ্তি, তার একটা বেদনা প্রকাশিত হয়েছে। আজ এই পর্যন্তই।